তো আমরা আজকে তো পড়বো হলো কি পড়বো, সামারি কিভাবে লিখতে হয়, তাই না? ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমরা যে কাজটা করবো, হাউ টু রাইট এ সামারি, না? হাউ টু রাইট আ সামারি। রাইট এ সামারি। আচ্ছা, তো সামারিতে আমাদের প্রথমে জানতে হবে আসলে সামারি জিনিসটা কি। তো সামারি হলো, কে বলো সামারি জিনিসটা কি? তোমরা বলো তো, তোমাদের মধ্যে থেকে একজন বলো। স্যার সারাংশ। সারাংশ, ভেরি গুড। মানে বড় একটা জিনিসকে আমরা ছোট করে লিখবো, তো সেটার মধ্যে যাতে বড় যেটা বলতে চাই সেটা যাতে ফুটে ওঠে, তাই তো? ওই জিনিসটা হচ্ছে সামারি। তো এখানের মধ্যে আসলে আমাদের কি কি জিনিস মানতে হবে, কয়েকটা জিনিস আমাদের মানতে হবে, কয়েকটা জিনিস আমরা বলে যেগুলো মাথায় রাখবো। প্রথমত আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে স্যার সামারি কতগুলি, কয় পৃষ্ঠা দিয়ে, এরকম একটা কথা আছে না, বলতো? এটা একটা মেজর কোয়েশ্চেন, ঠিক আছে? এটা একটা মেজর কোয়েশ্চেন। তো এইটার আসলে উত্তর, যেটা সামারির ক্ষেত্রে যেটা বলে, অ্যাকর্ডিং টু আইডিয়াল যেটা মূল টেক্সটের, এটাতে যে ধরো আমরা মূল টেক্সটকে কি বলবো, যে অ্যাকচুয়াল টেক্সট, অ্যাকচুয়াল টেক্সট টেক্সটের অ্যাকচুয়াল টেক্সটের যে কাজটা হবে, অ্যাকচুয়াল টেক্সটের 1/3, ঠিক আছে? 1/3 হবে, অর্থাৎ 3/1 হবে অ্যাকচুয়াল টেক্সটের। ঠিক আছে, নুসরাত তুমি মিউট করে রাখো। ঠিক আছে, তো মূল টেক্সটের হচ্ছে 1/3 হবে। এটা হচ্ছে মূল প্রধান যেটা সবখানে তুমি যদি পৃথিবীর যে কোনো যাও, তাহলে অ্যাকচুয়াল এটাই বলবো যে 1/3। তবে আমি এটাও বিশ্বাস করি না যে 1/3 হবে। ব্যাপারটা হচ্ছে, তোমার আমরা যদি অনেক বড় গল্প দেয় তাও সামারি আমি কিন্তু, ধরো একটা যদি আহ, ধরো টাইপ করে দিল 3 পৃষ্ঠা, আর এটাকে যদি তুমি এখন 1 পৃষ্ঠা সামারি লেখো, তাহলে কিন্তু আসলে হবে না। সামারি মূলত আমি তোমাদেরকে যেটা বলবো, সামারি তোমরা তোমাদের যে পেজটা থাকবে, যেমন আফিফার হাতে লেখা তো অনেক ছোট। আফিফা দেখা যাবে যে তার পেজে 4/1 মধ্যেই শেষ করবে। তারপরে কারো হাতে লেখা যদি বড় হয়, হাফ পেজ বা হাফ পেজ থেকে একটু বড় লিখবে। আর স্ট্যান্ডার্ড হাতের লেখার জন্য আমি বলবো সবসময় হাফ পেজ থেকে একটু কম, বেশি কম না, ধরো 3/1 একটা পেজের মধ্যে শেষ করতে পারলে সবচেয়ে ভালো। যাদের লেখা একদম মানে কি বলবো, একদম স্ট্যান্ডার্ড থাকে তাদের কথা বলছি। এখন এটা হচ্ছে সাইজের বিষয়। এবার আমরা আর কি কি জিনিস ইম্পর্টেন্ট সামারি ক্ষেত্রে, সামারি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে কখনোই ডোন্ট কপি এনি লাইন directly from the passage, directly from the passage। প্যাসেজ থেকে কখনোই কোনো লাইন সরাসরি দিবে না, এটা একদম হারাম। আমাদের অনেকে কি করে যে একটু পর পর একটা সেন্টেন্স পুরোপুরি কপি করে দেয়, এটা করাই যাবে না। 2 3, আমি কিন্তু অ্যাকচুয়াল সামারির কথা বলতেছি। তুমি যদি বলো যে আর আমরা তুমি লিখে মার্ক পাই, সেটা অন্য হিসাব, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি আইডিয়াল হিসাবের কথা। বা তোমরা একসময় বড় হবা, ইউনিভার্সিটিতে পড়বা, বিদেশে পড়াশোনা করবা, ওখানে যদি অ্যাকচুয়াল টেক্সটের কোনো লাইন হুবহু কপি করো, তোমার ডাইরেক্ট তোমার মার্ক কমাই দিবে। তোমার সামারি একদম রিজেক্ট করে দিবে। তারপরে হচ্ছে এটা হলো, তুমি চেষ্টা করবা, মানে একদম তো সব সম্ভব না। আচ্ছা, বর্ষা বলতেছি, শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে। মাঝে মাঝে আটকে যাচ্ছে। তাহলে সবার কাছে কি মাঝে মাঝে আটকে যাচ্ছে, নাকি কারো কারো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। জি স্যার, সবার মানে আটকে দিছে। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন কি শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে।
এবার হলো আমরা যেটা বলবো, হ্যাঁ তারপরে দিন যে কথাটা সেটা হলো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ডোন্ট কপি এনি লাইন ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ। তারপরে যেটা হচ্ছে যে ইউজ অ্যাজ মেনি সিনোনিমস অ্যাজ পসিবল, ইউজ অ্যাজ মেনি সিনোনিমস সিনোনিমস অ্যাজ পসিবল, যত বেশি পারো সিনোনিম ব্যবহার করো। সিনোনিম মানে কি বলতো তোমরা? সমার্থক শব্দ। সমার্থক শব্দ, এক্স্যাক্টলি। যেমন তোমাদের একটা সমর্থক শব্দ দিল যে আম, কাকে নিয়ে, বেগম রোকেয়া নিয়ে। বেগম রোকেয়াতে এখানে লেখা হলো যে বেগম রোকেয়াস কন্ট্রিবিউশন, শব্দটা লিখবে। তো এই কন্ট্রিবিউশনটা তুমি না লিখে তুমি কি বলবা? অন্য একটা শব্দ দিবা যে তার অবদান, তুমি বলবা যে শি প্লেইড এ ভাইটাল রোল, এরকম একটা শব্দ দিলাম। আমাকে তো বুঝাইতে পারছি তোমাদের? আমি একদম সরাসরি তোমার শুধু নিয়ম লিখবো না, আমি কিন্তু তোমাদের কি মানে একটা স্যাম্পল দেখাবো, হ্যাঁ, টেনশন নেওয়ার কারণ নাই। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব, নন ফিনিট ভার্ব ব্যবহার করে আমরা কিন্তু একটা লাইনকে ছোট করতে পারি। ইউজ, আমি এই সবগুলোই আমি তোমাদেরকে একদম নিজে করে দেখাবো, তোমরা দেখবা। ইউজ নন ফিনিট ভার্বস টু মিনিমাইজ সেন্টেন্সেস, সেন্টেন্স সাইজ, সেন্টেন্স সাইজ, সেন্টেন্স সেন্টেন্স সাইজ, সেন্টেন্স গুলোর সাইজ কমানোর জন্য তুমি কি করতে পারো? এই এখানে এক্স চলে আসলো কেন, মিনিমাইজ, হ্যাঁ, সেন্টেন্সের সাইজ, সেন্টেন্স গুলোর সাইজ কমানোর জন্য তুমি নন ফিনিট ভার্ব ব্যবহার করতে পারো। নন ফিনিট ভার্ব কিরকম? জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এগুলো আমরা ব্যবহার করি করে আমরা ছোট করতে পারি। আমি সবগুলো তোমাদের দেখাবো, প্রত্যেকটা নিয়ম, তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আসি যে নেভার নেভার কপি দ্য এক্সাম্পলস। অনেক সময় এক্সাম্পল থাকে, অনেকগুলো এক্সাম্পল থাকে, তোমরা ওই এক্সাম্পল গুলোকে কপি করবে। হ্যাঁ বলো, কি বলবা? কেউ একজন হাত তুলছে। আচ্ছা, নেভার কপি এক্সাম্পল, আমরা কি করব না, কখনো এক্সাম্পল গুলোকে কপি করব না। আমরা কি করব জানো? আমরা করব হচ্ছে ইউজ আমব্রেলা বা কমন ওয়ার্ড, ইউজ কমন ওয়ার্ড। এই জিনিসটা কেমন তোমাদেরকে একটু বুঝাই। যেমন ধরো, মাদার তেরেসার নাম তো তোমরা সবাই শুনেছো। মাদার তেরেসা লাইফে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? যেমন আমি একটা চলো উদাহরণ দিই, আমরা যদি এখানে একটু যাই, উম, এখানে যদি বলি দ্য অ্যাওয়ার্ডস অফ মাদার তেরেসা, আমি যদি নেটে সার্চ দিই, দেখো উনি কত পুরস্কার পাইছে। 1 2 3 4 5 6 7 8, ওনার জীবনী নিয়ে যদি এখানে একটা লেখে, ধরো লেখার মধ্যে অ্যাওয়ার্ড গুলো সবগুলো নাম আছে, তাহলে কি আমি এই অ্যাওয়ার্ড গুলোর নাম লিখবো বলতো? সবগুলোর নাম লিখবো? হুম। সবগুলো কিন্তু লিখবো না, তাই না? তো কতগুলো নাম, ও সরি, আমি কি বলি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14 15 16টা পাইছে। 16টার নাম তো লিখবো, এটা অসম্ভব। তা আমরা কি বলবো, যে তিনি প্রধানটা একটা বলবো, প্রধান এটা হচ্ছে কি, প্রধান আম, পুরস্কারটা হচ্ছে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে নোবেল পুরস্কার সহ তিনি তার জীবদ্দশায় অনেক প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছেন, অর্থাৎ ইনক্লুডিং নোবেল পিস প্রাইজ ইন হার এন্টায়ার লাইফ, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ মেনি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। তাহলে নোবেল পুরস্কার পাওয়া সহ তিনি
ব্যাপারটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? কমন ওয়ার্ডের ব্যাপারটা কি বুঝছো, যে অ্যাভয়েড এক্সাম্পলের ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, Yes, জি sir. স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার হলো তোমরা যখন লিখবা, জি স্যার। তাহলে ধরো তোমার হাতের লেখা অনেক বড় বড়, কিন্তু ইয়ার সময় কি করবা, যে ফন্টস, তোমার যে ফন্ট সাইজ, মেক ইউর ফন্ট সাইজ, মেক ইউর ফন্ট, ফন্ট মানে হাতের লেখার ফন্ট সাইজ মিডিয়াম, মাঝামাঝি রাখবে, অর লেস দেন মিডিয়াম, একটু মিডিয়াম থেকে একটু কমাও রাখতে পারো, কিন্তু আফিফার মতন বেশি ছোট করে লেখাটা আসলে ঠিক না। ওকে, লেস দেন মিডিয়াম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বিষয়। এবং হাতের লেখা সামারি যখন লিখবো একটু চিন্তা করব, সময় নিয়ে লিখবো, যাতে লেখাটা সুন্দর হয়। হুম। স্যার আমি এখন আমার হাতের লেখা ফন্ট বড় করছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ভেরি গুড। মিডিয়াম লেস আমরা ইয়া করবো। তারপরে হলো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভয়েড আনইম্পর্টেন্ট ইনফরমেশন, অ্যাভয়েড আনইম্পর্টেন্ট ইনফরমেশন। সব ইনফরমেশন কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ না। ধরো একজন হচ্ছে তার জীবনে, ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা জীবনী লিখতে চাই, তাহলে কিন্তু ওনার সব কি বলবো, প্রাইমারি স্কুল কোথায় পড়ছেন, কলেজ কোথায় পড়ছেন, বা উনি তো শুধু ইউনিভার্সিটি পর্যন্ত পড়েন নাই। ধরো অন্যদের আরো চিন্তা যদি করি, অ্যালবার্ট আইনস্টাইনের কথা চিন্তা করি, তো ওনাদের কথা চিন্তা করলে ওনারা প্রাথমিক বিদ্যালয়ে কোথায় পড়ছেন, হাই স্কুল কোথায়, কলেজ কোথায়, এগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছেন উনি ইউনিভার্সিটিতে কোথায় পড়েছেন এবং কোথায় থেকে তিনি পিএইচডি করেছেন। অর্থাৎ যেটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ ইনফরমেশন, বা যেটা বেশি দরকার, বা যেটা বেশি, সবচেয়ে বেশি শিক্ষা ধরা হয়, আমাদের পিএইচডি কে বেশি ধরা হয়, বড় ডিগ্রি হিসেবে কাউন্ট করা হয়। আমরা চেষ্টা করবো এই মেইন বা মেজর বা প্রধান এই ডিগ্রিটাকে চিন্তা করতে। যেমন ধরো কেউ যদি পিএইচডি করে, অফকোর্স সে মাস্টার্স করেছে, সে অনার্স করেছে, এসএসসি এইচএসসি ছাড়া তো সে আর ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারতো না, অর্থাৎ ওগুলার দরকার পড়ে না। এই হচ্ছে মোটামুটি আমরা এই যে ইনফরমেশন গুলো দিলাম, এগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট কথা হলো, তোমাদের পরীক্ষায় মূল টেক্সট থেকে সামারি, মানে মূল বইয়ের চ্যাপ্টার থেকে সামারি আসবে, নাকি বাইরে থেকে সামারি আসবে? তোমরা কি কেউ দেখেছো? আমি আসলে খেয়াল করি নাই, বলো তো। আনসিন থেকে আসবে স্যার। আনসিন থেকে আসবে, ওকে, ভেরি গুড। আমরা একটা আনসিন একটা প্যাসেজ নেই, ওটাকে সামারি করি, ঠিক আছে? চলো। আমেরিগো নামে একটা ইয়ে আছে, স্টোরি আছে ইন্টারমিডিয়েটের, খুব টাচি একটা স্টোরি, একটা স্ট্রিট চাইল্ডের। ওটা নিয়েই আমরা, ওটা পড়লে সবাই বুঝতে পারে মোটামুটি, গল্পটা খুব ইজি। এটা স্ট্রিট চাইল্ড আর কি, হ্যাঁ। ওকে, স্ট্রিট চাইল্ড একটা, ওর একটা গল্পটা শুনি আমরা, মানে দেখি, এটাকে আমরা আজকে সামারি করব। ঠিক আছে। ওকে, এই এই গল্পটা আমাদের আছে এখানে। গল্পটা একটু ছোট করে নিয়ে আসতেছি, হ্যাঁ। একটা তো অনেক বড় হয়ে যায়, আমরা একটু ছোট ছোট করে দেখি নাকি? বেশি বড় গল্পটাকে, আচ্ছা আমরা বড় গল্প কি বানাবো, একটা বড় গল্প কিভাবে ছোট বানাইতে হয় সেটা আমরা দেখি, একটু ছোট করি এটাকে। একটা ছোট করি, ছোট বলতে গেলে ফন্ট গুলোকে একটু সামনে নিয়ে আসি। ওকে, এই, আচ্ছা দেখো এখানে ওয়ার্ডস, কত ওয়ার্ড আছে দেখি তো এর। এই গল্পটার ওয়ার্ড কত আছে এটা আমরা মাইক্রোসফটে কাউন্ট করা যায়।
কত নাম্বার আছে এখানে এডিশনাল অ্যাকশন? এখানে উঠছিল, দাঁড়াও। এখানে এখানে তো আমার টোটাল 370 ওয়ার্ড আছে, 370। 370 কে আমার ধরলাম 336 বা 360 ধরি, তাহলে 112, সরি 120, 3 × 36, 120 ওয়ার্ডে ধরো আমাকে আনতে হবে। ঠিক আছে, তাহলে এই গল্পটা প্রথমে আমরা একটু পড়ি। তাহলে কে পড়বে? কে পড়বা তোমাদের মধ্যে? এনিওয়ান? কেউ পড়তে চাও না? রেহনুমা, তাহলে তুমি পড়ে শোনাও। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়ো। কেউ তো পড়তে চায় না দেখে আমি রেহনুমাকে বললাম। হ্যাঁ তুমি পড়ো, আরো ভালো। My name is Amerigo. I am 13 years old and I live on the street alone. My mother, who is separated from my father, doesn't want me. She told me to go away. Now she is married to another man. My father lives very far away. I want to go to him, but he won't take me either. I begged him to send me some money so that I could buy a bus ticket. I'm still waiting. He has not answered. The streets are now my home. Sometimes I find work. I used to collect trash and sell it to vendors. I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. Once I worked on for an ice cream shop owner and sold ice cream on the beach, but it got no money in return. The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. The work is difficult and painful. The ice cream box is quite heavy when it is full. I have had to work for hours, offering my ice cream to whoever wanted to buy. There were many days হ্যাঁ বলো। স্যার আমি লাইন হারিয়ে ফেলছি ওই যে আপনি বুঝছি বুঝছি বুঝছি। উপরে আচ্ছা তাহলে এখান থেকে মনে পড়ছে যে মাই ফাদার লিভস ফার অ্যাওয়ে, এগুলো পড়ছো না? হ্যাঁ স্যার আচ্ছা এই যেখানে পড়ছিল ওই যে এটা পর্যন্ত, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট এন্ড পেইনফুল, দ্য আইসক্রিম বক্স। আর দেয়ার ওয়ার ডেজ পর্যন্ত পড়া হয়েছে। দেয়ার ওয়াজ ডেইজ ওয়ান, এখান পর্যন্ত না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওকে বলো। In a way, I'm lucky because I'm alive. My friends who work sorting rubbish in dumps that opened up in the pile of trash. Many of us পিল না, work. পাইল অফ ট্র্যাশ। পাইল অফ ট্র্যাশ মানে ময়লা আবর্জনার স্তূপ। Many of us work for 10 to 12 hours and get to so little in return that we can't even buy food. Shoe shining is very popular among the street kids. স্যার এই জায়গাটা পড়া শেষ। ওকে ওকে হ্যাঁ। A few of my friends also work in factories and workshops. A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. The owner refused to pay for medical help and fired him. For me, like
all other children on the street, it is very hard. I'm also hungry, and I don't know where sleep the next night. I like to live in my own home and sleep there in peace. The nights are very cold in the winter. We You can die of cold in the street. হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই গল্প পড়ে, এই যে এতক্ষণ গল্প পড়লাম, আচ্ছা ইয়া তুমি কি বুঝতে পারছো? তোমার নাম জানি কি? অপরা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, গল্পটা একটু আমাকে বলো তো, কি বলছো? একটা একটা ছেলে ছিল, তার হচ্ছে মা ছিল, বাবা ছিল, বাট ওনারা হচ্ছে সেপারেটেড হয়ে যাওয়ায় মানে ওকে কেউ, মানে মাও রাখতে চায় নাই, ওর বাবাও রাখতে চায় নাই। পরে হচ্ছে ওর মা আরেকজনকে বিয়ে করে, এন্ড মানে ওকে ওই নতুন ফ্যামিলিতে মানে রাখতে চায় নাই। তো ওর মানে বাসা হয়ে গেছে হচ্ছে স্ট্রিট, রাস্তায়। তো রাস্তায় সে বিভিন্ন কাজ করতো, এবং মানে কোথায় মানে ওই যে ময়লা আবর্জনা এগুলা, ময়লা আবর্জনা বিক্রি করতো। দেন হচ্ছে আহ রাস্তায় থাকতো, তারপর বিভিন্ন কাজ করে আর কি টাকা পাইতো, এটা দিয়ে একটু খাবার কিনতো, রাত্রে যে কোনো একটা জায়গায় ঘুমাইতো। লাস্টে বলছিল হচ্ছে যে তার কোন ফ্রেন্ড ফ্যাক্টরিতে কাজ করতো, এন্ড এই জায়গাটা আমি বুঝতে পারি না, এইটা একটু বুঝাই দিন। আচ্ছা, আর তারপরে বলো, লাস্টে সমস্যা নেই, বলছিল, বলো। হ্যাঁ, লাস্টের দিকে হচ্ছে বলছিল যে আমি যাই না যে একদিন মানে শান্তিতে আহ আমার বাসায় ঘুমাইতে চাই। আমি যাই না, আমি তারপর একদিন কোথায় ঘুমাবো, মানে আমার নির্দিষ্ট থাকার কোনো জায়গা নেই। এবং শীতের সময় আমার থাকতে খুব কষ্ট, বাইরে ঠান্ডায় আমার থাকতে খুব কষ্ট হয়, এরকম একটা কথা বলে শেষ করছিলাম। ভেরি গুড, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন রিদিতা, শুনতে পাচ্ছো? রিদিতা, হ্যালো? আফিফা, তুমি কি শুনতে পাচ্ছো? জি স্যার। আফিফা, আমাকে গল্পটা একটু বলো তো তাহলে এখন। স্যার আমি যতটুকু বুঝছি আমি ততটুকু এক্সপ্লেইন করছি। বুঝি নাই। এখানে আর কি একটা স্ট্রিট চাইল্ডের কথা বলা হয়েছে, হ্যাঁ, যার আর কি অনেক কষ্টকর লাইফ ছিল। তো ও আর কি, ওর মা বাবা আর কি সেপারেটেড হয়ে গেছে, যার কারণে ওকে আর কি রাস্তায় থাকতে হতো। তো আর কি প্রথমে এখানে মনে হয় ছোট ছোট কাজ করার কথা বলা হয়েছে, যেখানে আর কি ও এনাফ মানি পাইতো না, যার কারণে ও খাবারও কিনতে পারতো না, এরকম টাইপের। তারপর ও আর কি একটা আইসক্রিমের কি জানি এটা বলা হয়েছে। তো ওইখানে বাস্কটা অনেক হেভি ছিল, তো এটা আর কি ও ঠিক মতো ক্যারি করতে পারতো না, এটা ওর জন্য অনেক পেইনফুল ছিল। তারপর উনি আর কি ওকে বেশি টাকা দিতেন না, খাবার দিতেন আর নিজের ঘরে থাকার জন্য জায়গা দিতেন, এটা আর কি বলা হয়েছে। তারপর ওকে আর কি বলা হয়েছে যে অনেক কাজ করতো। তারপর সাইডটা স্যার আমি বুঝিনি। আচ্ছা, যতটুকু বুঝছো এরপর বলো। জি। তারপরে যতটুকু বুঝতে পারছো বলো, সমস্যা নেই। তো এরপরে স্যার আর কি এন্ডিংটা আর কি ও ওর উইশ গুলো আর কি বলছে যে ও থাকতে চায়, আর ও শীতে আর কি ওদের অনেক কষ্ট হয়ে যায়, এটাও আর কি বলছে, আমি যতটুকু বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে ইয়া যেটা যতটুকু গল্প ছিল তার থেকে যে অপরা যে একটু কম বলছে, অনেক কম বলছে না বলো তো? পুরোটা কি বলতে পারছো অপরা? না। বলতে পারে নাই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করছো, অপরাধ থেকে যখন আফিফা আরো কম বলছে, এটা কি খেয়াল করছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই জি হচ্ছে স্যার। মজা। এটাই হলো মজাটা। মজাটা হচ্ছে আফিফ তোমরা ভুলটা করো কোথায় জানো? তোমরা যখন সামারি লেখো বারবার, তখন গল্পটা আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। যার কারণে দেখো প্রতিটা লাইনকে তোমার মনে হয়, ইস, এই লাইনটা না দিলে তো কেমন কেমন লাগে, ইস, এই লাইনটা না দিলে মনে হয় হবে না। কিন্তু সামারি লেখার একটা চমৎকার পদ্ধতি হচ্ছে, তুমি একটা গল্প পড়ে চোখ বন্ধ করে একটু ভাববা যে আমার কোন জিনিসগুলো মনে পড়ছে। যেগুলো মনে পড়বে তার মানে ওই জিনিসগুলো তোমার মাথায় গেঁথে গেছে, ওগুলোই বেশি ইম্পর্টেন্ট, ওগুলোই লিখবা। এটা একটা গুড ওয়ে, বুঝতে পারছো তোমরা? তো ক্লিয়ার? স্যার পরীক্ষার হলে আমাদেরকে স্যার যে
গল্পটার উপর সামারি লিখতে দেওয়া হবে, ওটা কি আমরা বারবার পড়বো? না, সেটা তো পড়বা, কিন্তু ওই যে বারবার পড়তে গিয়ে লাইন বাই লাইন যে তোমরা দেখতে চাও, তখন কি করতে হয় জানো, ওই যে ওই লাইনটা বাদ দিতে ভালো লাগে না। যেমন এই যে গল্পটা যখন তুমি বললা, ইয়া কেন বেশি বলতে পারছে জানো, অপরা বেশি বলতে পারছে কারণ ও নিজে পড়ছে, আর তুমি ও পড়ছে তখন তুমি জাস্ট চোখ বুলাচ্ছিলে, এই জন্য অনেক পিএসসি তোমার মিসিং গেছে। ঠিক আছে, সুতরাং তোমার এই জন্য আরো ছোট হয়ে গেছে। ঠিক তোমাদের এখান থেকে সবচেয়ে ভালো বলতে পারবে আসলে অপরাই, কারণ ও নিজে পড়েছে। ঠিক একই ভাবে তোমরা যদি বারবার পড়ো, আমার কথা হচ্ছে কি জানো, মানে বারবার তুমি পড়বা, বাট সবকিছু তুমি নিবা না, কারণ তুমি বারবার যদি প্রত্যেকটা লাইন দেখো, তোমার প্রত্যেকটা লাইন কি মনে হবে, এই লাইনটাও তো লেখা যায়, এই লাইনটা একটু লিখি, এরকম মনে হবে। বুঝতে পেরেছো? কিন্তু আসলে কিন্তু আমাদের সব লাইন মাথায় গেঁথে থাকে না, আমি এটাই বুঝাতে চাচ্ছি। সব লাইন একই পরিমাণ গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলে ঠিকই তোমরা মনে করতে। আমার কথা কি বুঝাতে পারছি? আমি একটা জাস্ট গেম খেললাম তোমাদের সাথে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন আসো আমরা ওই যে ইয়ার একালকে সামারিটা লিখি। আচ্ছা, এবার আমরা এখানে বলেছি কত ওয়ার্ড আছে, যে বললাম যে 370 ওয়ার্ড। এবার আমরা একটা অ্যাপ দিয়ে এটাকে সামারি করি। দেখো ওরা কিভাবে সামারি করে। একটা অ্যাপের মাধ্যমে যাই, কপি, একটা কুইল বোর্ড নামে একটা অ্যাপ আছে, ওটাতে তোমাদেরকে দেখাই। কুইল বোল্ট সামারাইজার। ঠিক আছে, আমি এখানে টেক্সটটা দিচ্ছি তোমাদের এখানে। এটা কি আসছে আমাদের, এই যে দিলাম আমরা এখানে। এখন আমরা এটাকে সামারি করব। তো সামারি হচ্ছে প্যারাগ্রাফ, বুলেট পয়েন্ট, কাস্টম, মোড, সামারি লেংথ। আচ্ছা, সামারি করি আমরা, কিওয়ার্ডস সামারাইজ। দেখো ছিল হচ্ছে 371 শব্দ, এই যে লেখা আছে, ও গুণে দিয়েছে 371 শব্দ। আর আমাদের সেই সামারি করে দিয়েছে দেখো 109 ওয়ার্ড। খেয়াল করছো তোমরা, 3 ভাগেরও যে 1 ভাগের কম করছে, দেখছো? ও মাই গড, আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখতে ভুলে গেছি, এটা আমি সবসময় করি। সবসময় একটা অ্যাপোজিশন দিয়ে স্টার্ট করবা। বুঝতে পারছো? এটা আমি কেন দিলাম না তোমাদের, পয়েন্টটা ভুলেই গেছি। এটা আমি এই কথা কিন্তু আগেও বলছি, মনে আছে তোমাদের? রেহনুমা জানার কথা, স্টার্ট উইথ অ্যান অ্যাপোজিশন। বড়দের ক্লাসে আমি যখন নিতাম সামারি, তখন এটা কিন্তু বলতাম, স্টার্ট উইথ অ্যান অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি? নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া দাও। দেখো এখানে আমেরিগো এ 13-year-old চাইল্ড, এটা কিন্তু একটা আমেরিকা সম্পর্কে একটা কি দিল, সাম বৈশিষ্ট্য দিল, তার একটা ইনফরমেশন দিল। সে কে? সে 13 বছর বয়সী একটা স্ট্রিট চাইল্ড, লিভস অ্যালোন উইথ হিজ সেপারেটেড মাদার অ্যান্ড ডিস্টেন্ট ফাদার। এই যে দেখো একটা নতুন শব্দ দিল, সেপারেটেড। এখানে কিন্তু গল্পের মধ্যে কোথাও, আচ্ছা, হুই ইজ সেপারেটেড ফ্রম ফাদার, ডাজন্ট ওয়ান্ট মি, টোল্ড মি টু গো অ্যাওয়ে, এবং বাবা যে দূর থেকে, দেখো ফার অ্যাওয়ে। এখানে ফার অ্যাওয়ে শব্দটাকে একটা কোন শব্দ দিল দেখো, ডিস্ট্যান্ট। খেয়াল করছো তোমরা? তার মানে এখানে একটা সিনোনিম ব্যবহার করলো। হি ফাইন্ডস ওয়ার্ক ইন কালেক্টিং, এই যে ইন কালেক্টিং ট্র্যাশ। আমি তোমাদেরকে এটা বলছিলাম না যে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করবা, মনে আছে? এ দেখো ইউজ নন ফাইনাইট ভার্ব, এই জিনিসটাই কিন্তু এখানে করছে। এখানে ছিল হি কালেক্টেড ট্র্যাশ, আর এখানে কি দিয়ে দিল, ইন কালেক্টিং ট্র্যাশ, অর্থাৎ জিরান্ড ইউজ করলো। অ্যান্ড সেলিং আইসক্রিম but stops after serious infection. He also works for an ice cream shop owner but earns little return. খুব অল্প টাকা পাইতো। His friends often suffer from serious disease. দেখো এখানে কিন্তু ডিজিজ ছিল না, এখানে কি ছিল, সিরিয়াস ইনফেকশন। চেঞ্জ করে ফেললো, দিয়ে দিল কি, সিরিয়াস ডিজিজ। and struggle to afford food, খাইতে পাইতো না। Shoe shining is common among street kids and some work in factories and workshops. এখানে Amerigo likes to live in his own home, but the cold winter nights make it difficult for him to sleep. He enjoys the freedom of living in his own home, but the cold winter nights can lead to death. হ্যাঁ,
এটা আর দরকার না, আমার কাছে লাগছে এটা আরো বড় হয়ে গেছে। এটাকে আমরা আর একটু ছোট করতে পারি। ডিফিকাল্ট ফর হিম টু স্লিপ অ্যান্ড ইট ক্যান লিড টু ডেথ, এইটুকু দিলেই হইতো। বুঝছো? তো এখন আমরা এআই এরটা দেখলাম, এখন আমরা নিজের একটা যদি করি, চলো। ওই যে আমি যে বলছিলাম যে আমেরিকার সম্পর্কে ইয়াটা আমরা একটু যদি পুরো সামারিটা আমি যদি যতদূর মাথায় আছে, আমার মাথায় যতটুকু আছে, কারণ এটা গল্পটা আমি অনেকবার পড়েছি তো, আমার মাথায় আছে, আমি একটু তোমাদেরকে দেখাই। যেমন ধরো আমি বললাম সবসময় একটা অ্যাপোজিশন দিয়ে শুরু করবো। আমেরিগো কি বলবো, এ 13 year old street boy, comma, street boy is abandoned। আমি একটা শব্দ দিলাম, abandoned মানে হচ্ছে বাবা মা থেকে তাকে মানে বিচ্ছিন্ন আর কি, abandoned from parents, ঠিক আছে। abandoned হচ্ছে প্যারেন্টস থেকে, ও কি প্যারেন্টস, abandoned from separated parents, তার বাবা মা কিন্তু separated প্যারেন্টস লিখে দিলাম, সেপারেটেড বাবা মা থেকে সে বিচ্ছিন্ন হয়ে আছে। ওকে, তারপরে কি বললাম, হি finds sorry he finds work and does many risky work for his living। আচ্ছা, কি কি করে তারপরে, হি হি কি বলবো, যে কালেক্টেড জায়গায় আমরা দিতে বলবো, হি sorted trash and কি করছে, and sold ice cream, এই দুইটা করতো, বাট left them for infection and extreme hardship কেন দিলাম, বুঝি সে অনেক কষ্ট, সারাদিন আইসক্রিমের বক্সে ক্যারি করতো, অনেক সময় টাকা পয়সা পাই, ব্যাগটাও বিক্রি হইতো না, তার অনেক কষ্ট হইতো, তাই না। তারপরে বলবো যে হি thinks him lucky as he is alive, সে তো জীবিত আছে, unlike some of his friends, তারও কিছু ফ্রেন্ড তো মারাই গেছে, কেউ কেউ, কিন্তু সে তো বেঁচে আছে। হি ইজ ড্রিমিং, স্বপ্ন দেখছে, অফ লিভিং ইন হিজ ওন হোম, নিজের বাড়িতে ঘুমাতে চায়, অ্যাজ যেহেতু হি ক্যান he may die of cold in open street, এ তো খোলা রাস্তায় ঘুমায়, তো তো ওটা সে শীতে ঠান্ডায় মারাও যেতে পারে, ওপেন স্ট্রিট। তাহলে দেখো আমি কত শব্দ লিখলাম, আমি মাত্র লিখলাম হচ্ছে 66 মাত্র ওয়ার্ড। বলতো 66 ওয়ার্ডে মোটামুটি সব চলে আসছে না বলতো? জি স্যার। জি স্যার। জি এই স্যার। 66 শব্দে কিন্তু মোটামুটি সব চলে আসছে। তাহলে আমরা অ্যাপোজিশন ইউজ করলাম, আমি কিন্তু প্রচুর পরিমাণ সিনোনিম ব্যবহার করছি, মূল শব্দ কিন্তু অনেক, যেমন হার্ডশিপ, এক্সট্রিম হার্ডশিপ, তারপরে আহ তারপরে কি বললাম যে এখানে কি বলছিল, I like to live in my own home and sleep there in peace. The nights are very cold in winter. You can die of cold in the street. আমি বললাম যে খোলা এই আকাশের রাস্তায় ঘুমালে তার মারা যেতে পারে ঠান্ডার মধ্যে, ঠিক আছে। তারপরে এটা অনেক রিস্কি ওয়ার্কস করতো সে, যেখানে বলছিলাম যে রিস্কি ওয়ার্ক কেন বললাম, যে ইনফেকশন হয়েছিল, ডাক্তার বলছিল সে মারা যেতে পারে, ঠিক না। তারপরে আইসক্রিম, ওর কাজটা ছিল শক্তিশালী, অনেক কঠিন,
সুতরাং আমরা সবকিছু এখানে কিন্তু মোটামুটি নিয়ে আসছি, এবং তার বাবা মা যে সেপারেট, সে যে স্ট্রিটে থাকে, এগুলোও নিয়ে আসছি, তাই না? এবং তার বাবা যে তাকে নিতে চায় না, এই জন্য বলে দিচ্ছে অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি? যাকে পরিত্যাগ করা হয়েছে, যাকে ছেড়ে চলে গেছে কেউ, বাবা মা। তো ব্যাপারটা বুঝছো সামারিটা এখন? পারবে না ইনশাল্লাহ তোমরা? Yes, sir. সামারি আসলে জি অনেক স্যার। প্র্যাকটিসের বিষয়, সামারি এত সহজ না। এই যে আমি যেটা লিখলাম, এটা আমি একদিন আমাকে যদি আবার লিখতে বলো, আমি হয়তো একটু অন্যরকম ভাবে লিখবো, আর একটু অন্যরকম ভাবে, কিন্তু এটা কাছাকাছি হয়তো যাবে। তো এটা সামারি তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, সামারি হচ্ছে কোন একটা ভাষার উপর অনেক দক্ষতা থাকলে এরপর আস্তে আস্তে সামারিটা লেখা যায়। ঠিক আছে? ওকে, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার সামারির আগে কি এটা লেখা যাবে না, দ্য গিভেন প্যাসেজ অ্যাবাউট না না, এগুলো লিখবে না, আমেরিকা? এগুলো লিখবে না। দ্য গিভেন প্যাসেজ ইজ অ্যাবাউট, এগুলো লিখবে না। স্টোরি অ্যাবাউট, এগুলো লিখবে না, ঠিক আছে? Okay, আর কোন প্রশ্ন? মানে স্যার কোনো একটা গল্পের মূল ভাব লেখা। হ্যাঁ, মূল ভাব লিখবা, ঠিক আছে, এক্স্যাক্টলি মূল ভাবটা লিখবা। আমাদের আর 1 মিনিটের কম আছে, চলে যেতে পারে যে কোনো সময়। প্রশ্ন থাকলে স্যার আমাদের একটা গ্রুপে প্রশ্ন সামারি, করবা, গ্রুপে প্রশ্ন করবা যে কোনো, হ্যাঁ, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার একটা সামারি কত পৃষ্ঠা লেখা লাগবে? এগুলোর প্রশ্নের উত্তর আমি প্রথমেই বলে দিছি ভিডিওর, আমি গ্রুপ